দেখো এদিকে তোমার প্রথম কোশ্চেনটা যেটা আছে দেখো, যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেনের সাপেক্ষে 2 গ্রাম, তার আণবিক গুরুত্ব হলো, আণবিক গুরুত্ব কত হবে? তাহলে এটাতে যেটা দেখতে পাচ্ছ দেখো, তোমার যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেনের সাপেক্ষে 2 গ্রাম, অক্সিজেনের সাপেক্ষে 2, তার আণবিক গুরুত্ব কত? মানে অক্সিজেনের সাপেক্ষে 2 বলে দিয়েছে। আচ্ছা, তোমার দুইয়েরটা থেকে তাহলে দেখো, দুইয়েরটা সেলসিয়াস স্কেলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি দ্বারা প্রকাশ করা হয়? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সি। আলফা সি এর ভ্যালুটা দেওয়া আছে 1.2 ইন্টু 10⁻⁻5 পার ডিগ্রি সেন্টিগ্রেড, এটা দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এখান থেকে তোমাকে বলেছে পরম স্কেলে এর মান কত হবে। পরম স্কেলে কত হবে? কোনটা? ডেটটা? ডেটটা না, ডেটটা হবে না। শোনো, এটা বলি, আলফার ডেফিনেশনটা এটা ভুল হয় এই কারণেই, আলফার ডেফিনেশনটা বুঝো। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি ছিল? L2 - L1 বাই L1 ইন্টু T2 - T1। এই T2 - T1টা তো ডিগ্রি সেন্টিগ্রেড, তার জন্যই তো এককটা, তাই না? এ তো পার ডিগ্রি সেন্টিগ্রেড কেন এসেছিল? পার ডিগ্রি সেন্টিগ্রেডটা এসেছিল তোমার উষ্ণতার পরিবর্তনের এককটা বোঝানোর জন্য, দৈর্ঘ্যের জন্য তো কোনো একক নেই। তাহলে এখানে T2 - T1 এই উষ্ণতার বৃদ্ধি হচ্ছে, তাহলে উষ্ণতা বৃদ্ধির একক তোমার সেখানে সেন্টিগ্রেডই হবে। আর আমি যদি এটাকে কেলভিনে কনভার্ট করি, বলো তো 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি হলো, তাহলে উষ্ণতা বৃদ্ধি কত সেন্টিগ্রেড স্কেলে? 5 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি যদি বলি তোমার উষ্ণতা কেলভিন স্কেলে প্রকাশ করে এই উষ্ণতা বৃদ্ধিটা, কেলভিন স্কেলে প্রকাশ করে দেখি, তাহলে কি হবে? 30 ডিগ্রি ছিল, তাহলে 30 ডিগ্রি মানে 303। হ্যাঁ, আর 35 করলে, 35 করলে কত হবে? 308, তাই তো? তাহলে দুটো ডিফারেন্স করলে কত হচ্ছে? 5K। তার মানে ডিগ্রি সেন্টিগ্রেডেও তোমার 5 ডিগ্রি সেন্টিগ্রেড, আর কেলভিনে করলেও 5 কেলভিন হবে, তাহলে একই তো, উষ্ণতা বৃদ্ধি একই হবে। হ্যাঁ, তাহলে সেই কারণে এইটা যা ছিল তাই হবে, অর্থাৎ 1.2 ইন্টু 10⁻⁻5 পার কেলভিন। ঠিক আছে, কোনটা হচ্ছে তোমার অপশন এটা? হ্যাঁ, অপশন এটা এটা হবে। বোঝা গেল? তোমার উষ্ণতা পার্থক্যটা ধরে করতে হবে। আচ্ছা, নেক্সট দেখো, তিনেরটা ধরো। তিনেরটা যেটা বলেছে, শর্ট সার্কিট হলে বর্তনী রোধের মান কত? শর্ট সার্কিট হলে, হ্যাঁ, রোধের মান শূন্য, শূন্য হয়। ওই জন্যই তো পরমাত্রা অসীম হয়ে যায়, তাই না? আচ্ছা, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল, এটা আজকে পড়াবো, আজকে থাক। কোনটি তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ? এটা তড়িৎ লেপন, তড়িৎ মুদ্রাক্ষর তৈরি, তড়িৎ তাপন, ধাতু নিষ্কাশন। ও প্রয়োগ নয় বলেছে না, প্রয়োগ নয়। তাহলে তড়িৎ লেপন এটা হবে তড়িৎ মুদ্রাক্ষর তৈরি। তড়িৎ মুদ্রাক্ষর মানে মুদ্রার উপর অক্ষর লেখা, ঠিক আছে? আর এটা তড়িৎ তাপন, তড়িৎ তাপন মানে তড়িৎ প্রবাহ পাঠিয়ে তাপ উৎপন্ন করা, সেটা তোমার তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ নয়। তো সেই জন্য ওই অপশনটা হবে। ধাতু নিষ্কাশন তো হয় জানো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে। তারপর পদার্থ কোন গ্যাসটি শুষ্ক করতে পোড়া চুন ব্যবহার করা হয়? সিও, অ্যামোনিয়া, NH3। NH3। আচ্ছা, ফেরাস সালফেট দ্রবণকে রাখা যাবে না কোন পাত্রে? ফেরাস সালফেটকে, হ্যাঁ, সেই তোমার বিনিময় বিক্রিয়াটা ঘটে যাবে, হ্যাঁ, তামার পাত্র, তামার সঙ্গে বিক্রিয়া করবে।
তামার পাত্রে। এই 2-1 2-1 কি বলছে? 12 গ্রাম গ্রাফাইটে কার্বন পরমাণুর সংখ্যা। 12 গ্রাম গ্রাফাইটে কার্বন পরমাণু। গ্রাফাইট কার যৌগ? গ্রাফাইট কার্বনের, তাই তো? তাহলে 12 গ্রাম গ্রাফাইটে কার্বন পরমাণুর সংখ্যা। গ্রাফাইট তো কার্বনের রূপভেদ, তাহলে কার্বনই বলতে হবে। ঠিক আছে, তাহলে 12 গ্রাম গ্রাফাইট মানে 12 গ্রাম তোমার হচ্ছে কার্বন পরমাণু। তাহলে তোমরা কি জানো, এটা অ্যাভোগাড্রো সংখ্যা হবে তো, কারণ 12 গ্রামটাই তো তোমার কার্বনের পারমাণবিক ভর। হ্যাঁ, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক হবে 6.022 ইন্টু 10⁻⁻23। একটি দ্বিপরমাণু গ্যাসের বাষ্প ঘনত্ব 14, গ্যাসটির পারমাণবিক গুরুত্ব কত? দ্বিপরমাণু গ্যাসের বাষ্প ঘনত্ব, তাহলে আণবিক ভরটাকে বের করে নাও। বাষ্প ঘনত্ব যদি 14 হয়, তাহলে আণবিক ভর সমান কত? আণবিক ভর সমান m সমান 2d। তাহলে কত হচ্ছে? 14 ইন্টু 2 মানে 28 গ্রাম। গ্যাসটির পারমাণবিক গুরুত্ব বলেছে, পারমাণবিক গুরুত্ব, তাহলে দ্বিপরমাণুক, তাহলে এটা আবার 2 দিয়ে ভাগ, অতএব পারমাণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব সমান, যেমন অক্সিজেনের আণবিক ভর কত? 16, তো পারমাণবিক ভর কত? পারমাণবিক ভর মানে একটা পরমাণুর ভর কত? আবার অক্সিজেন তো দ্বিপরমাণু, O2, তার যদি আণবিক ভর 32 হয়, তাহলে একটা পরমাণুর ভর কত? 16। অর্ধেক তো, দুটো পরমাণুর ভর 32, একটার কত? ঠিক একই রকম ভাবে এখানে দ্বিপরমাণু বলেছে, তার আণবিক ভর 28 বেরিয়েছে, তাহলে পারমাণবিক ভর 2 হবে, 2 দিয়ে ভাগ হবে, 28/2, তাহলে কত হবে? 14, নাকি? তাহলে এইটা যদি ধরে নাও ত্রিপরমাণু হতো, তখন কি হতো? 3 দিয়ে ভাগ হতো। ঠিক আছে, তারপরে যদি এ কোনো একটি পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বি আয়তন প্রসারণ গুণাঙ্ক হয়, তাহলে 3a - b সমান কত? বা কোশ্চেন দিয়েছে তো তোমার এখানে বলেছে দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এ মানে আলফা ইকাল টু এ, আর বিটা ইকাল টু, না এটা আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা, এটা গামা সমান কত? বি। ঠিক আছে, তাহলে তোমাকে বের করতে হবে 3a - b সমান কত। তাহলে তোমাকে এটা এটা আলফা আর বিটার গামার মধ্যে সম্পর্ক কি? হ্যাঁ, তাহলে আলফা সমান গামা/3। তাহলে আলফার জায়গায় তুমি বসিয়ে দাও a ইকাল টু, গামার জায়গায় বসিয়ে দাও b/3। ঠিক আছে, তাহলে এবারে এখানে a এর জায়গায় b/3 বসিয়ে দাও, a এর জায়গায় b/3, তাহলে 3 ইন্টু a এর জায়গায় b/3 মাইনাস b, তাহলে কত হবে? b - b ইকাল টু 0, তাই তো? করেছিলে এটা কেউ? পারেনি? এগুলো করবে। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রদত্ত বৃত্তিটি সত্য না মিথ্যা লিখতে বলেছে। অভিকর্ষের বিপরীতে তাপের পরিবহন ঘটতে পারে, পরিবহন এটা কঠিন পদার্থের মধ্যে হয়, তাহলে সেই কঠিন পদার্থের মধ্যে যে কঠিন পদার্থ যেই দিকেই থাকুক না কেন, সব দিকেই তাপ যেতে পারবে। কঠিন পদার্থ, তুমি ভাবো না একটা লোহার দণ্ডকে উপরে গরম করছো, নিচের দিকে তাপ আসবে না?
আসবে তো? তুমি অনুভূমিক ভাবে রেখেছো, দিয়ে এক প্রান্ত গরম করছো, যাবে না? তা যেদিকেই দণ্ড থাকুক না কেন সব দিকেই যেতে পারবে, দণ্ড বরাবর তো প্রবাহিত হবে, তাই না? তাহলে সেই জন্য এটা অভিকর্ষের বিপরীতে তাপের পরিবহন হতে পারে, তাহলে সত্য, বিবৃতিটা সত্য। আচ্ছা, 2-3টা দেখো তো। 2-3টা বলেছে পাত্রের প্রসারণ বেশি হলে তরলের প্রকৃত প্রসারণ বাড়বে না কমবে। তাহলে এটা সম্পর্কটা কি ছিল আগে বলো, সম্পর্কটা কি? হুম, সম্পর্কটা কি বলো? সম্পর্কটা কি ছিল? প্রকৃত প্রসারণ, প্রকৃত প্রসারণ, তরলের প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। তাহলে প্রকৃত প্রসারণ সমান প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। এই তো সম্পর্ক নাকি? হ্যাঁ, তাহলে এবারে বলো, যদি তরলের এখানে দুটো প্রকৃত এবং আপাতর মধ্যে কোনটা নিজস্ব ধর্ম? তরলের প্রকৃত প্রসারণ আর আপাত প্রসারণের মধ্যে কোনটা নিজস্ব ধর্ম? প্রকৃত প্রসারণ। তাহলে তুমি কিছু পরিমাণ তরলকে একটা অ্যালুমিনিয়াম পাত্রে নিলে, হ্যাঁ, দিয়ে তাকে প্রসারিত করলে একটা নির্দিষ্ট উষ্ণতা বৃদ্ধি করে, ঠিক আছে? যতটা পরিমাণ বাড়বে, একই সাইজের আর একটা তামার পাত্রে নিয়ে ওই পরিমাণ জলকে একই উষ্ণতা যদি বৃদ্ধি করো, সেক্ষেত্রে প্রসারণ কি এক হবে? এবারে বলো, বেশি হবে না কম হবে? তাহলে সেটা ডিপেন্ড করবে পাত্রের প্রসারণ কতটা হচ্ছে। যদি পাত্রের প্রসারণ বেশি হয়ে যায়, মানে তোমার অ্যালুমিনিয়াম অপেক্ষা তামার যদি প্রসারণ বেশি হয়ে যায়, তাহলে বলো তো তার আপাত প্রসারণটা কি হবে? বাড়বে না কমবে? আরে দুটোর যোগফল তো কনস্ট্যান্ট, প্রকৃত প্রসারণের তো কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? যদি আপাত বেড়ে যায় তাহলে এই সরি পাত্রের প্রসারণ যদি বেড়ে যায় তাহলে আপাত প্রসারণ কমে যাবে, দুটোর যোগফল কনস্ট্যান্ট। হ্যাঁ, 5+2 = 7, এখানে 7 কনস্ট্যান্ট। যদি 2 যদি বেড়ে যায়, 2 থেকে যদি 3 হয়ে যায়, তাহলে এখানে তোমার 5 থেকে কমে 4 হবে, তবেই তো যোগফলটা 7 হবে। তো সেম জিনিস, তোমার এইটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, তাহলে এখানে পাত্রের প্রসারণটা যা হবে তার উপর নির্ভর করবে তাপের প্রসারণ, তাই না? তাহলে এখানে কোশ্চেনটা কি করেছে, পাত্রের প্রসারণ বেশি হলে, পাত্রের প্রসারণ বেশি হওয়া মানে কি? তাহলে তরলের প্রকৃত প্রসারণ বাড়বে না কমবে? ও, কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে, এটা আমি খেয়াল করিনি, আমি ভেবেছিলাম আপাত প্রসারণ। তাহলে প্রকৃত প্রসারণ কি হবে? হ্যাঁ, আবার সেই বাড়বে? আমি, হ্যাঁ, ভালো করে শুনো আর ভালো করে বুঝো। এখানে পাত্রের প্রসারণটা বেড়ে যাচ্ছে বলছে, পাত্রের প্রসারণ বেশি হচ্ছে, তাহলে প্রকৃত প্রসারণটা কনস্ট্যান্ট তো, কনস্ট্যান্ট। আমি যেটা বলেছিলাম 7 = 5+2, এখানে 7টা হচ্ছে প্রকৃত প্রসারণ, 5টা হচ্ছে তোমার আপাত প্রসারণ, আর 2 হচ্ছে পাত্রের প্রসারণ। তাহলে এখানে যদি পাত্রের প্রসারণ 2 থেকে 3 হয়ে যায়, তাহলে কোনটা কমবে? আপাতটা। প্রকৃত প্রসারণ তো একই থাকবে, পাত্রের প্রকৃত প্রসারণ তো এটা বললে নিজস্ব ধর্ম, সেটা পাত্রের প্রসারণের উপর নির্ভর করে? হ্যাঁ, এটা করে না তো। তাহলে সেই জন্য এটা একই থাকবে, বাড়বেও না কমবেও না, একই থাকবে, সেম, একই থাকে। বুঝতে পারলে? পাত্রের, তোমরা যে কোশ্চেনটা পড়েছো এটা জানো তো, যে তরলের প্রকৃত প্রসারণ তার নিজস্ব ধর্ম, সেটা পাত্রের উপর নির্ভর করে না, এটা পড়েছো তো?
তাহলে এখানে পাত্রের প্রসারণ বাড়ুক বা কমুক, তরলের প্রকৃত প্রসারণের কোনো পরিবর্তন হবে? এটা বোঝো না আগে, তাহলেই তো হয়ে যাবে, তাই না? যদি আপাত প্রসারণ বলতো তাহলে এতক্ষণ ধরে যে ব্যাখ্যাটা করছিলাম সেটা কাজে লাগতো। হ্যাঁ, পাত্রের প্রসারণ বেড়ে গেলে আপাত প্রসারণ তখন কমে যাবে। বুঝতে পারলে? বাস। এখানে বলেছে যে কোন কোন রাশির একক মো মিটার, মো মিটার ইনভার্স, সরি মো মিটার ইনভার্স। মো কার? মো 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 এর একক কার? মো একক কার? রোধ। রোধের একক তো ওহম, ওহমের উল্টা। হ্যাঁ, মানে এটা ছিল রোধ, রোধের একক হচ্ছে, রোধের অনন্যকে কি বলা হয়? পরিবাহিতা। ঠিক আছে, তাহলে রোধাঙ্কের একক কি ছিল? ওহম মিটার। তার উল্টোটা অনন্যকে কি বলা হয়েছিল? পরিবাহিতাঙ্ক। তাহলে এটা হবে পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্কের এসআই একক। বুঝতে পারলে? আচ্ছা, এসি জেনারেটর ডিসি জেনারেটর এখনো হয়নি, এটা পরে পড়াবো। আচ্ছা, শূন্য স্থান পূরণ করে জলবিদ্যুৎ, এটা বলতে পারবে। জলবিদ্যুৎ উৎপাদনে শক্তির যে রূপান্তর ঘটে তা গ্যাস থেকে তড়িৎ শক্তি, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, তাহলে দুটি গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন কঠিন পদার্থ, মানে অ্যামোনিয়ার সঙ্গে হাইড্রোজেন ক্লোরাইড এর গ্যাসের বিক্রিয়ায় তোমার হচ্ছে NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। অ্যামোনিয়াম ক্লোরাইড এইটা, এটার সঙ্গে এইটা হবে। হ্যাঁ, তোমরা এটা কিন্তু লিখবে পাশাপাশি। বুঝতে পেরেছো? পাশাপাশি বাম দিকটা আগে লিখে নিবে, লিখে নেওয়ার পর ডান দিকটা বসাবে। আচ্ছা, বিশুদ্ধ অ্যালুমিনিয়াম গলনাঙ্ক কমানোর জন্য ব্যবহার করা হয় ক্রায়োলাইট এবং ফ্লোরোস্পার, এটা। তাহলে এটার সঙ্গে এটা হবে। আর এই ছদ্ম তড়িৎ বিশ্লেষণ, তরলীভূত হাইড্রোজেন ক্লোরাইড, হ্যাঁ হ্যাঁ এটাই হবে। আর দার্শনিকের রুল তো জানো, জিঙ্ক অক্সাইড, এটা দার্শনিকের রুল বলা হয়। ঠিক আছে, ওহমের সূত্রটা কি করেছো? ওহমের সূত্রের লেখচিত্র অঙ্কন করো, ব্যাখ্যা করো। করেছো? ওহমের সূত্র লেখচিত্র কি এঁকেছো বলো? দেখো, এটা তাহলে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যদি করো, এদিকে তোমার এক্স, সরি, এদিকে এক্স অক্ষ আর এদিকে হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এমনি তোমার ওহম সূত্র কোন দিকে কোনটা হয় বলতো? ভি কোন দিকে আর আই কোন দিকে? হ্যাঁ, তাহলে যেটা ইন্ডিপেন্ডেন্ট, মানে ভি এর জন্য তো আয়ের পরিবর্তন, তাহলে এই দিকটা হবে ভি আর এই দিকটা হবে আই, তাই তো? তাহলে লেখচিত্রটা কি হয়? হ্যাঁ, মূলবিন্দুগামী সরলরেখা, তাই তো? এইরকম হবে মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে এবারে ও দুটো লেখচিত্র অঙ্কন করো, ব্যাখ্যা করো। ব্যাখ্যাটা কি করবে? ব্যাখ্যা, তাহলে যেহেতু এটা লিখবে ওহম সূত্র অনুযায়ী, আমরা জানি, তোমরা কি লিখেছো দেখি, এটা লিখবে ওহম সূত্র অনুযায়ী আমরা জানি তোমার ভি ইকাল টু আই আর। ঠিক আছে, এটা ওহম সূত্র অনুযায়ী ভি ইকাল টু আই আর, যেখানে ভি পরিবাহী দুই প্রান্তের বিভব পাবে, আই বহমাত্রা এবং আর হচ্ছে পরিবাহীর রোধ। ঠিক আছে, এখন নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে এবারে বলবে, নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে ভি সমানুপাতিক আই। হ্যাঁ, যা একটি মূলবিন্দুগামী সরলরেখাকে নির্দেশ করে, যেটি লেখচিত্রে ও এ রেখাংশ দ্বারা প্রকাশিত। ঠিক আছে, এবারে বলবে এই সরলরেখার নতি, এই সরলরেখার নতি তোমার 1/r কে প্রকাশ করে।
বা পরিবাহী রোধ তোমার নতির অনন্য। ঠিক আছে, এটা কিভাবে, না এটা যদিও দেখাতে হবে না, জাস্ট একটু তোমাদেরকে বোঝানোর জন্য বলে দিচ্ছি যে এইটা হচ্ছে তোমার ডেল ভি, মানে ভি এর পরিবর্তন, আর এটা হচ্ছে আই এর পরিবর্তন। তাহলে এক্ষেত্রে আর সমান কি জানি, আর সমান ভি বাই আর। তাহলে এখানে ভি হবে তোমার ডেল ভি বাই ডেল আই। না, এটা তো নতি তোমার রোধকে প্রকাশ করছে, রোধকে। এখানে তোমার যদি আই ভার্সাস ভি হয়েছে, এখানে তোমার ভি ভার্সাস আই কি বলেছে, না সেরকম তো কিছু বলেনি। তার মানে আমি যে লেখচিত্রটা এঁকেছি, আমি যে লেখচিত্রটা এঁকেছি সেইটা অনুযায়ী এটা রোধকেই প্রকাশ করছে নতিটা। আর তোমাদের এখানে বইয়ে দেওয়া আছে কোনটা, উপরে আছে ভি, উপরের দিকে আই, কি হলো, সেটা তো নতিকেই প্রকাশ করছে রোধটা। আমার একটু ভুল হয়েছে এখানে, নতিটা বের করাটা, নতিটা হচ্ছে ট্যান থিটা হয়, বুঝলে, এটার নতি, নতি সমান ট্যান থিটা। ট্যান থিটা সমান কত, এইটা যদি থিটা হয়, এটা লম্ব আর ভূমি, লম্বটা হচ্ছে ডেল আই আর ভূমিটা হচ্ছে ডেল ভি। ঠিক আছে, তাহলে এখানে আমরা আর সমান কি জানি, আর সমান ভি বাই আই, মানে এটাকে পরিবর্তনের টার্মে বললে ডেল ভি বাই ডেল আই। তাহলে এটা তোমার কি হচ্ছে ওয়ান বাই আর, হ্যাঁ, বা ঘুরিয়ে লিখলে, বা আর সমান কত হচ্ছে ওয়ান বাই নতি। ঠিক আছে, এটাই বলছে যার নতির অনন্যক হবে পরিবাহীর রোধ। বুঝতে পারলে, নতির অনন্যক পরিবাহীর রোধ। তো কোষের অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, কোন কোন বিষয়, তড়িৎদ্বার দুটির ক্ষেত্রফল, তড়িৎদ্বার দুটির মধ্যবর্তী দূরত্ব, তড়িৎদ্বার দুটির প্রকৃতি, মানে কোন উপাদান দ্বারা তৈরি তড়িৎদ্বার, হ্যাঁ, আর সক্রিয় তলের উষ্ণতা, সক্রিয় তরলের উষ্ণতা, হ্যাঁ, তাপমাত্রা বা উষ্ণতা, হ্যাঁ, কি? গাঢ়ত্ব, হ্যাঁ হ্যাঁ, সক্রিয় তরলের গাঢ়ত্ব। তাহলে গাঢ়ত্বের পরিবর্তনটা হয় উষ্ণতার জন্য। এটার পর লঘু অ্যাসিড আর গাঢ় অ্যাসিড, হ্যাঁ, এটা যদি গাঢ় অ্যাসিড করে দাও তাহলে গাঢ়ত্ব বেশি হয়ে যাবে, আর গাঢ় অ্যাসিড তোমরা জানো বিয়োজন মাত্রা কম হয়। তাহলে যত আয়নে বিয়োজিত হবে তত তার আয়নের সংখ্যা বেশি হবে, তার মানে তার অভ্যন্তরীণ রোধ কত কম হবে। ঠিক আছে, আচ্ছা, লাপ্লাঙ্ক পদ্ধতিতে কিভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুত করা হয় তার সমীকরণ, শুধু সমীকরণ লিখতে বলেছে, সমিত সমীকরণ মনে পড়ছে, NaCl এর সঙ্গে H2SO4 এর বিক্রিয়ায়, হ্যাঁ, তাহলে ওই সমীকরণটি লিখতে হবে। বুঝতে পেরেছো, কোনো শর্ত আছে, শর্ত কি লিখবে, তাহলে এটা পারবে, বই থেকে করবে এটা, হ্যাঁ। আচ্ছা, এরপরে নেক্সট স্পর্শ পদ্ধতিতে এই H2SO4 প্রস্তুতিতে SO2 এবং O2 মিশ্রণকে অনুঘটকের উপর দিয়ে চালনা করার আগে মিশ্রণটিকে বিশুদ্ধ ধূলিকণা মুক্ত কিনা তা দেখে নেওয়ার প্রয়োজন হয়। মানে একই কোশ্চেন, স্পর্শ পদ্ধতিতে SO2 কে অক্সিজেন দ্বারা জারিত করার সময় অক্সিজেনটি ধূলিকণা মুক্ত হওয়ার প্রয়োজন হয় কেন, একই কোশ্চেন। তাহলে সেক্ষেত্রে এটাই হয়, তোমরা জানো যে এই জায়গায় স্পর্শ পদ্ধতিতে SO2 কে অক্সিজেন দ্বারা যখন জারিত করা হয় একটা খুব দামি অনুঘটক ব্যবহার করা হয়। সেই অনুঘটকটার নাম কি, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। ঠিক, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। তাহলে এই ভ্যানাডিয়াম পেন্টক্সাইড ধুলোর সংস্পর্শে এলে এর কর্মক্ষমতাটা নষ্ট পায়, নষ্ট হয়ে যায়, মানে কমে যায় আর কি, কমতে কমতে নষ্ট হয়ে যায়। তাহলে তখন কি করতে হবে, আবার ভ্যানাডিয়াম পেন্টক্সাইড ব্যবহার করতে হবে। তাহলে সেক্ষেত্রে তোমার মানে খরচ সাপেক্ষ ব্যাপার হয়ে যাচ্ছে, কারণ খুব দামি জিনিস তো। সেই জন্য ধূলিকণা মুক্ত তোমার অক্সিজেনের প্রয়োজন হয়। ঠিক আছে, হ্যাঁ একদম একদম, এইটাও তো তাই, অনুঘটক বিষ, ধূলিকণাটা এখানে অনুঘটক বিষ হিসাবে কাজ করছে। ঠিক আছে, আর যেটা আমরা জানি অনুঘটক বিষের কাজটাই তো এটা,
অনুঘটকের কর্মক্ষমতাটা হ্রাস পায়, তাই না? এখানে কোশ্চেনটা কি বলেছে, সিউএসও4 প্লাস জেডএন, জেডএনএসও4 প্লাস সিইউ প্রদত্ত উদাহরণটির জারণ বিজারণ ক্রিয়া যে একসঙ্গে ঘটে তা ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করো। ইলেকট্রনীয় তত্ত্ব, আচ্ছা এইটার ব্যাখ্যাটা কিরকম করবে? এটা সিউএসও4 প্লাস জেডএন সমান জেডএনএসও4 প্লাস সিইউ, ঠিক আছে? আচ্ছা এইটা তোমরা কি ওই জারণ সংখ্যা না কি দিয়ে করেছো তোমরা? জারণ সংখ্যা দিয়ে করেছো কি না? এই তো জারণ সংখ্যা না? এখানে জারণ সংখ্যা দিয়ে করতে গেলে এটা মাথায় রাখতে হবে, যে কোনো মুক্ত কোনো মূলক বা তোমার হচ্ছে কোনো যৌগ, ঠিক আছে, তার জারণ সংখ্যা 0 হবে, এটা মনে রাখবে। কি বললাম? মুক্ত অবস্থায়, স্বাভাবিক অবস্থায় যে কোনো যৌগ বা মৌলের জারণ সংখ্যা 0, ঠিক আছে, এটি মনে রাখবে। তাহলে আমি প্রথমে তোমাকে বলি, এই যে কপার সালফেট যৌগটা তার জারণ সংখ্যা কত? 0 হবে। এর জারণ সংখ্যা কত হবে? 0। এর জারণ সংখ্যা কত? 0। আর এরও জারণ সংখ্যা 0। টোটাল জারণ সংখ্যা সবারই 0 হবে। কিন্তু এই যৌগটা, এই যে পুরো যৌগটা সিউএসও4, তার মধ্যে সালফেট মূলক, মানে যেমন ধরো H2SO4 জলে বিয়োজিত হয়ে যাওয়ার পর তোমার কি হয়? H প্লাস SO4 ডবল মাইনাস, ডবল মাইনাস মানে কি SO4 দুটো ইলেকট্রন গ্রহণ করে, সেই জন্য SO4 এর জারণ সংখ্যা হয় -2। এটা তোমাকে মনে রাখতে হবে, SO4 এর জারণ সংখ্যা হবে -2। তাহলে জেডএন এর জারণ, এই সিইউ এর জারণ সংখ্যা কত হতে হবে? এই সিইউ এর জারণ সংখ্যা হবে তখন +2 বা 2, তাই তো? তবেই তো 2 প্লাস -2 সমান 0 হচ্ছে, ক্লিয়ার কিনা? হ্যাঁ, আর এখানে জেডএন এর জারণ সংখ্যা কত? 0। একই রকম ভাবে জেডএনএসও4, তাহলে এসও4 এর তো তুমি জানো -2, তাহলে জেডএন এর কত হবে? +2। আবার কপারের কত? 0। বোঝা গেল? এটা পর্যন্ত বুঝতে পারলে? এরপরে আর কিছু নেই। এরপরে দেখো, এরপরে তুমি যেটা করবে, এখানে সিইউ, সিইউ এর জারণ সংখ্যা কত? +2। এখান থেকে এখানে সিইউ হয়েছে, তাহলে এখানে +2 থেকে 0 হয়েছে। +2 মানে কি? ইলেকট্রনের ঘাটতি না দীক্ষ? +2 মানে ইলেকট্রনের ঘাটতি। কটা ইলেকট্রন ঘাটতি ছিল? দুটো, দিয়ে 0 হয়েছে, তাহলে ঘাটতিটা পূরণ হয়েছে। তো কি করলো? ইলেকট্রন গ্রহণ না বর্জন করে? গ্রহণ করে। তাহলে কটা ইলেকট্রন গ্রহণ করেছে? তাহলে দুটো ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে যখন কেউ ইলেকট্রন গ্রহণ করে তার জারণ হয় না বিজারণ হয়? বিজারণ হয়। তাহলে এখানে কার বিজারণ হলো? সিইউ এর। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ, তাহলে মোট জারণ সংখ্যা 0 প্রথমে, তার না সিইউএসও4 এর? তার মধ্যে সিইউ এর প্লাস, তাহলে প্লাস মানে সে দুটো ইলেকট্রন অলরেডি বর্জন করে দিয়েছে, সেটা কে গ্রহণ করেছে? এসও4। ওটা ভাবতে হবে না, শুধু ভাবো সিইউ দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে। এবারে যখন সিইউ +2 থেকে সিইউ হয়েছে, তাহলে নিশ্চয়ই দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, ঠিক আছে, সেই জন্য +2 লিখলাম। তাহলে এইটা কি হলো? এটা হলো বিজারণ, ঠিক আছে, এটা হলো বিজারণ। তাহলে একই রকম ভাবে এবারে দেখো এইটার ক্ষেত্রে জেডএন, উপরে লিখলে হতো, দাঁড়াও এক মিনিট। এরপরে এইটার ক্ষেত্রে দেখো সিইউ, এই জেডএনটা দেখো, জেডএন এর কি ছিল? 0 ছিল, দিয়ে এখানে জেডএন এসছে এইটা। তাহলে বলো এখানে 0 থেকে +2 হয়েছে, কি করেছে? ইলেকট্রন গ্রহণ না বর্জন? তাই তো, কটা বর্জন করেছে? দুটো। তাহলে ইলেকট্রন বর্জন করলে জারণ হয় না বিজারণ হয়? জারণ।
বুঝতে পারলে ব্যাপারটা? হ্যাঁ, এটা কি ইজি লাগলো? হুম। তাহলে এটা প্রথমে তোমাকে মনে রাখতে হচ্ছে, টোটাল যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক এবং বিক্রিয়ত পদার্থগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, তারা মুক্ত অবস্থায় তাদের মোট জারণ সংখ্যা 0 হবে। ঠিক আছে, এইটা ধরে করতে হবে। লিখে নাও এটা। এই কোশ্চেনটা তো পারবে। বৈদ্যুতিক তার নির্মাণে ও রান্নার বাসনপত্র প্রস্তুতিতে তামার কোন ধর্মের ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করা হয় এবং কেন? বৈদ্যুতিক তার নির্মাণে তামাকে কেন ব্যবহার করবে? বৈদ্যুতিক তার নির্মাণে তামাকে কেন ব্যবহার করবে? হ্যাঁ, বৈদ্যুতিক তার তৈরি করার জন্য তামাকে কেন ব্যবহার করবে বলো? লোহাও তো ব্যবহার করতে পারতে। নিম্ন রোধাঙ্ক, হ্যাঁ, নিম্ন রোধাঙ্ক বিশিষ্ট, কারণ রোদটা বেশ কম, আর রোদ কম নিতে সে তো বেশি পরিমাণ তড়িৎ পরিবহন করতে পারবে, তার তড়িৎ পরিবাহিতা বেশি হবে, তাহলে বলবে রোধাঙ্ক কম হয় বা উচ্চ পরিবাহিতাঙ্ক, এটাও বলতে পারো। হ্যাঁ, আর তোমার রান্নার বাসনের ক্ষেত্রে তাপের সুপরিবাহী, সেই জন্য ব্যবহার করা হয়। বুঝতে পারলে? এখানে তোমার অ্যাভোগাড্রো প্রকল্পটা, এই যে একটি গ্যাস সিলিন্ডারে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাস ধরে, ঠিক আছে, 5 গ্রাম হাইড্রোজেন গ্যাস ধরছে, তাহলে একই চাপ এবং উষ্ণতায় ওই গ্যাস সিলিন্ডারে এক্স গ্যাসের 85 গ্রাম ধরে, 85 গ্রাম। তার মানে তোমার এক্স গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস দুজনের অনুসংখ্যা সমান, তাই তো? অনুসংখ্যা সমান হবে। আচ্ছা, অনুসংখ্যা সমান যদি হয়, তাহলে তাদের মোল সংখ্যাটাও সমান হবে তো। মোল সংখ্যা, হ্যাঁ, একক আয়তন অনুসংখ্যা সমান, তাহলে মোল সংখ্যাটা সমান হবে। মোল সংখ্যা যদি সমান হয়, তাহলে 5, এখানে 5 ডিভাইডেড বাই তার আণবিক ভর হাইড্রোজেন গ্যাসের, 5 ডিভাইডেড বাই হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর কত? না, 1 নয়, আণবিক ভর হচ্ছে 2। হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর, এটা ইকাল টু এক্স গ্যাসের, এক্স গ্যাসের ভর 85 ডিভাইডেড বাই তার আণবিক ভর, তাই তো, এম। তাহলে এখান থেকে এম সমান কত হবে? 2 ইন্টু 85/5, কত হচ্ছে এটা? কত? 17, তাহলে হচ্ছে 34। আণবিক ভরটা হচ্ছে 34 গ্রাম। হ্যাঁ, তাহলে আণবিক ভর বাষ্প ঘনত্ব এটা 17 হবে। বাষ্প ঘনত্ব ডি সমান m/2 সমান 17 গ্রাম, 17 হবে শুধু। ঠিক আছে, এটা তুমি বলবে প্রথমে, এইখানে ধরো এটা একটু লিখে নিতে হবে, হাইড্রোজেন গ্যাসের মোল সংখ্যা, প্রথমে এটা লিখে নেবে। হ্যাঁ, হাইড্রোজেন গ্যাসের মোল সংখ্যা সমান তোমার হচ্ছে 5/2, আর এক্স এর মোল সংখ্যা সমান 85/m। এম হচ্ছে গ্যাসের আণবিক ভর। ঠিক আছে, এবারে তারপর বলবে যে যেহেতু একই চাপ ও উষ্ণতায়, আমরা জানি একই চাপ ও উষ্ণতায় সমায়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে, তার মানে তাদের মোল সংখ্যা সমান হবে। ঠিক আছে, অতএব যেটা লিখেছি 5/2 ইকাল টু এইটা। ঠিক আছে, মানে এখানটায় তুমি ওই কমেন্টটা দিবে, যেহেতু একই চাপ ও উষ্ণতায় সকল আয়তন সমায়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। ঠিক আছে, ভরের সংরক্ষণ সূত্র সব ক্ষেত্রেই অ্যাপ্লাই হয়, এটা আমরা জানি যে সব জায়গায় ভরের সংরক্ষণ সূত্র প্রযোজ্য। তাহলে যখন কোনো রাসায়নিক বিক্রিয়া হয়, তাহলে রাসায়নিক বিক্রিয়ার আগে এবং পরে মোট ভর
অপরিবর্তিত থাকে তো, তাই না? মোট ভরটা অপরিবর্তিত থাকতে হয়। তাহলে মোট ভরকে অপরিবর্তিত রাখতে গেলে অবশ্যই বিক্রিয়াজাত এবং বিক্রিয় পদার্থের তোমার হচ্ছে পরমাণু সংখ্যা সমান হতে হবে। ঠিক আছে, তবেই তো ভরটা একই হবে নাকি? বিক্রিয়ায় কত ভর অংশগ্রহণ করলো আর বিক্রিয়ার ফলে কত পরিমাণ ভর উৎপন্ন হলো। ঠিক আছে, এই কথাটা লিখতে হবে। আচ্ছা, পরের কোশ্চেনটা দেওয়া আছে, দেখো বিয়েরটা। অ্যাভোগাড্রো সংখ্যা n হলে 36 গ্রাম জলীয় বাষ্পে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? জলীয় বাষ্পে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, জলীয় বাষ্প মানে কত? H2O। H2O তে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? H2O এই পরমাণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? দুটি। তাহলে আমি যদি জিজ্ঞেস করি 36 গ্রাম জলে হাইড্রোজেন, এই জলের অণুর সংখ্যা কত? 36 গ্রাম জলে অণুর সংখ্যা কত বের করতে পারবে কিনা বল? 36 গ্রাম জলের অণুর সংখ্যা বের করবে কিভাবে? তোমরা জানো 1 মোল, 1 মোলে অণুর সংখ্যা কত? অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে জলের মোল সংখ্যাটা বের করে নিতে পারবে? 36 গ্রাম জলীয় বাষ্প মানে মোল সংখ্যা কত? হ্যাঁ, 36 গ্রাম জল সমান কত মোল জল? মোল সংখ্যা এক্ষুনি করলাম, মোল সংখ্যা। মোল সংখ্যা মানে ভর বাই তার আণবিক ভর। তাহলে ভরটা কত? 36, আর জলের আণবিক ভর কত? 16 + 2 18, 18 সমান কত হচ্ছে? 2 মোল। তাহলে 36 গ্রাম হাইড্রোজেন এই জল সমান 2 মোল জল। ঠিক আছে, তাহলে 1 মোলে কত সংখ্যক জলের অণুর সংখ্যা? অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে, তাহলে তোমার 2 মোলে কত হবে? 2 × অ্যাভোগাড্রো সংখ্যা। একটা জলের অণুতে কটা হাইড্রোজেন পরমাণু থাকে? হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কটা? দুটো। তাহলে যতগুলো অণু বেরিয়েছে × 2 হবে পরমাণুর সংখ্যা। বুঝতে পারলে কিনা? হ্যাঁ, তাহলে একবারে লিখে নিতে পারো 2 মোল, এই 1 মোল 1 মোল জলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান কত? 2 × n। অ্যাভোগাড্রো সংখ্যা n বলেছে, কেন 2 গুণ করলাম বুঝলে? 1 মোল জলে, 1 মোল জলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা কিন্তু হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান 2 × n, n ক্যাপিটাল N। ঠিক আছে, এটা 1 মোলে হলো। 2 মোলে কত হবে? হ্যাঁ, তাহলে 4n হচ্ছে 4n। এর 4-3 যে অঙ্কটা আছে, 3টি অভিন্ন রোধকে, অভিন্ন মানে একই মানের রোধ। হ্যাঁ, তাহলে ধরে নাও যে ধরি প্রতিটি রোধের মান আর, ধরি প্রতিটি রোধের মান, দাঁড়াও, মান আর। ঠিক আছে, প্রতিটি রোধের মান আর, শ্রেণী সমবায়ে যুক্ত করলে 10 ওয়াট ক্ষমতা ব্যয় করে। হ্যাঁ, তাহলে শ্রেণী সমবায়, অতএব শ্রেণী সমবায় তুল্য রোধ, শ্রেণী সমবায়ে তুল্য রোধ এটা R1 = কত হবে? 3R। এইটা R1 নয় কিন্তু, এটা শুধু আর লিখে দিলাম, দিয়ে পূর্ণচ্ছেদ লিখে দিলাম। তাহলে শ্রেণী সমবায়ের তুল্য রোধ হচ্ছে 3R, কারণ R1 + R2 + R3 তুল্য রোধ। তাহলে এখন ভি বিভবের সঙ্গে যুক্ত করলে, অতএব রোধগুলিকে
ভি বিভবে যুক্ত করলে ব্যয়িত ক্ষমতা এটাকে P1 লিখো। P1 সমান কত? ফর্মুলা ভি স্কোয়ার বাই আর, তাহলে ভি স্কোয়ার বাই R1, তার মানে কত হবে? ভি স্কোয়ার বাই 3R, নাকি? এটা 1 নম্বর সমীকরণ দাও। আচ্ছা, রোধগুলিকে সমান্তরাল সময়ে যুক্ত করলে মোট ক্ষমতা কত হবে? তাহলে সমান্তরাল সময়ে তুল্য রোধ বের করো। আবার সমান্তরাল সমবায়ে তুল্য রোধ R2 হলে 1/R2 ইকাল টু 1/R প্লাস 1/R প্লাস 1/R। অতএব R2 ইকাল টু R/3। অতএব রোধগুলিকে সমান্তরাল সময়ে যোগ করলে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে ব্যয়িত ক্ষমতা P2 সমান কত? একই ফর্মুলা, ভি স্কোয়ার বাই R2, ভি স্কোয়ার বাই R2। তাহলে R2 এর মান বসাও। ভি স্কোয়ার বাই R2 সমান কত? R/3, তার মানে 3 ভি স্কোয়ার বাই R, 3 ভি স্কোয়ার বাই R। এটা 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবারে কি করবে? তোমাকে P2টা বের করতে বলেছে। অতএব 2/1 করো। অতএব 2/1 করো। দুই ভাজিত এক করে পাই P2/P1। P2/P1 করলে কত হবে? 3 ভি স্কোয়ার বাই আর ইন্টু, এখানে তোমার উল্টে যাবে, দেখবে 3R/ভি স্কোয়ার। তাহলে এটা কেটে যাচ্ছে তো, ভি স্কোয়ার আর আর, তার মান কত হচ্ছে? 9, তাই না? 9 হচ্ছে তো। তাহলে R2 এই P2 সমান কত? 9P1। করেছো অঙ্কটা? কখন? কোথায়? খাতা কই? আচ্ছা, হ্যাঁ, কোথায় করে পাই? করে পাই তো P2/P1। এগুলো আমার জিজ্ঞেস করতে হবে কেন? তুমি 2 নম্বর সমীকরণ পেয়েছো, 1 নম্বর সমীকরণ পেয়েছো, নিজে করো। P2/P1 সমান 3 ভি স্কোয়ার বাই আর ইন্টু, তাহলে সেক্ষেত্রে P2 সমান কত? 9P1। P1 সমান কত দেওয়া ছিল বলো তো? প্রাথমিক ক্ষমতা 10 ওয়াট ছিল, দেখো, তাই না? 10, তাহলে 9 ইন্টু 10 সমান 90 ওয়াট। বুঝতে পারলে? তড়িৎ শক্তির একক হচ্ছে জুল, হ্যাঁ, আর যদি ক্ষমতা বলো তাহলে হবে ওয়াট, আর এটা ব্যবহারিক একক যদি বলে তাহলে হবে বিওটি। তড়িৎ শক্তির ব্যবহারিক একক বিওটি। তোমরা এখানে ব্যবহারিক একক তো বলেনি, শুধু এসআই একক বলেছে, তাহলে তুমি এসআই একক তুমি জুল লিখবে। তড়িৎ শক্তির এসআই একক জুল, আর তড়িৎ ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট।
ঠিক আছে, বা জুল পার সেকেন্ড, বুঝতে পারলে? আর গৃহস্থালী তড়িৎ বর্তনীতে সংযুক্ত মিটারে কি পরিমাপ করা হয়? মিটারে কি পরিমাপ করা হয়? বিওটিটা কি? না, তড়িৎ শক্তি, ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাপ করা হয়। ওটি লিখো, ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাপ করা হয় মিটারে। মিটারের সাহায্যে তোমার বাড়িতে কতটা পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হয়েছে সেটা পরিমাপ করা হয়। ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাপ নির্ণয় করা হয়। ঠিক আছে। আচ্ছা, এই পরের কোশ্চেনটা পেয়ে যাবে, এটা তড়িৎ চালক বলটা এখনো হয়নি। এটা করতে হবে না। লোহার চামচের উপর তামার প্রলেপ দিতে হলে ক্যাথোড অ্যানোড, এটা নিশ্চয়ই পারবে সবাই। NaCl এর গাঢ় জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড অ্যানোডে কি কি উৎপন্ন হয়? গাঢ় জলীয় দ্রবণ বলেছে, কিন্তু জলীয় দ্রবণ খেয়াল রাখবে। জলীয় দ্রবণ বললে NaCl এর জলীয় দ্রবণ, এটা তখন হাইড্রোজেন হবে আর অক্সিজেন, হ্যাঁ, ক্যাথোড অ্যানোডে। আর বিক্রিয়াটা লিখতে বলেছে, পারবে। এটি ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস, এর সঙ্গে HCl এর বিক্রিয়ায় বি একটি কঠিন পদার্থ NH4Cl মানে অ্যামোনিয়া, আর HCl বিক্রিয়া করে কঠিন NH4Cl। আচ্ছা, বি পদার্থটিকে সোডিয়াম নাইট্রেটের সঙ্গে উত্তপ্ত করলে একটি বর্ণহীন গ্যাস সি এবং জল পাওয়া যায়। তাহলে বি পদার্থটা কি হলো? অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইডকে সোডিয়াম নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া করা হচ্ছে, কি উৎপন্ন হয়? নাইট্রোজেন। নাইট্রোজেন গ্যাস বলেছে না, উত্তপ্ত করলে একটি বর্ণহীন গ্যাস সি পাওয়া যায়, সিটা হচ্ছে তোমার নাইট্রোজেন। ঠিক আছে, নাইট্রোজেন। আবার সি গ্যাসটি হাইড্রোজেনের সঙ্গে অ্যালুমিনা এবং K2O মিশ্রিত আয়রন চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে 200 বায়ুমণ্ডলীয় চাপে 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এ উৎপন্ন করে। এ মানে কি? অ্যামোনিয়া। ঠিক আছে, তাহলে এ বি সি কে শনাক্ত করো। আচ্ছা, নেক্সট তোমাদের হচ্ছে তড়িৎ চুম্বক। এটা আমরা কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ পাঠাই, তাহলে তার ক্ষেত্রে যে এফেক্টটা হয়েছিল, একটা পরিবাহী, এই পরিবাহীর মধ্য দিয়ে যখন আমরা তড়িৎ প্রবাহ পাঠাচ্ছিলাম, ধরো এটা একটা ব্যাটারি, এটার সঙ্গে যখন যুক্ত করে দিচ্ছি তখন তড়িৎ প্রবাহ তোমার প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে। তাহলে এই পরিবাহীর একটা রোধ থাকে। তাহলে যখন এই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠানো হয় তখন কি হয় না, পরিবাহীটা গরম হয়ে যায়, যেটা তোমরা আগে পড়লে তড়িৎ প্রবাহের তাপীয় ফল। মানে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠানোর ফলে তাপ উৎপন্ন হয়, এটি হচ্ছে পরিবাহীর তাপীয় ফল। ঠিক আছে। আর এখন যেটা আমরা করব সেটা হচ্ছে পরিবাহীর চুম্বকীয় ফল, অর্থাৎ কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠানো হলে চুম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। চুম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। তাহলে আগে জানতে হবে এই চুম্বক ক্ষেত্রটা কি। ঠিক আছে, চুম্বক ক্ষেত্র। তাহলে চুম্বক ক্ষেত্র এটা প্র্যাকটিক্যালি তোমরা খুবই বুঝতে পারবে যে ধরো এরকম কোন একটা দণ্ড চুম্বক, এটা একটা কোনো দণ্ড চুম্বক আছে যার N এবং S মেরু আছে। তাহলে এই দণ্ড চুম্বককে যদি কোনো লোহার টুকরোর কাছাকাছি রাখা হয়, এখানে ধরো লোহার কিছু চূর্ণ আছে বা লোহার টুকরো আছে, তার কাছাকাছি যখনই ধরবো তখনই কি হবে, এই লোহার টুকরোগুলো আকৃষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আকৃষ্ট হয়ে গেছে, চুম্বক দ্বারা টানা হয়ে যাচ্ছে। এটা তোমার একটা স্পর্শহীন বল, যেটা পড়েছিল ছোটবেলায়, স্পর্শহীন বল। হ্যাঁ, এই চুম্বক বল হচ্ছে একটা স্পর্শহীন বল। তাহলে এখানে এই লোহার টুকরো গুলো যদি অনেকটা দূরে নিয়ে চলে যাওয়া হয় তখন কি আকৃষ্ট হবে? হবে না। তাহলে এটা যতটা অঞ্চল জুড়ে সে আকর্ষণ বা বিকর্ষণ ধর্মটা দেখাবে, কারণ চুম্বকের আকর্ষণ ধর্ম থাকে, বিকর্ষণ ধর্ম থাকে। কখন বিকর্ষণ করে না, আর একটা সমজাতীয় সমমেরু পরস্পরকে বিকর্ষণ করবে আর বিপরীত মেরু হলে আকর্ষণ করবে, মানে আর একটা চুম্বককে বিকর্ষণ করতে পারে। ঠিক আছে। আর যদি চুম্বক পদার্থ হয়, চুম্বক পদার্থ মানে যাদেরকে চুম্বক আকর্ষণ করে, তাহলে তাদেরকে কি করবে, সবসময় আকর্ষণ করবে, সেগুলোকে চুম্বক পদার্থ বলা হয়। তাহলে একটা নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে দেখবে এই চুম্বকটা কিছু চুম্বক পদার্থকে আকর্ষণ করছে। তাহলে যতটা অঞ্চল জুড়ে এই আকর্ষণ ধর্মটা থাকছে সেটাকেই বলা হচ্ছে তার চুম্বক ক্ষেত্র। ঠিক আছে।
তাহলে আমি এটা বললাম, কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে তার চারপাশে এরকম চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তাহলে এবারে বুঝবো এই চুম্বক ক্ষেত্রটা সৃষ্টি হচ্ছে কি করে। তো তার জন্য একটা আমরা এক্সপেরিমেন্ট করব। সেই এক্সপেরিমেন্টের একটা আমি বলছি, সেটা কি না, ধরো বিকর্ষণ করবে। আকর্ষণটা আমি করছি না এই কারণে, তার কারণ আকর্ষণ বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে করতে পারে, কিন্তু বিকর্ষণ, যেমন ধর একটা আহিত বস্তু আর একটা অনাহিত বস্তু, তার মধ্যে দুটো বস্তু আহিত কিনা সেটা টেস্ট করা যাবে বিকর্ষণ দ্বারা। বিকর্ষণই হচ্ছে কোনো একটা বস্তু আহিত কিনা সঠিকভাবে, কারণ কি একটা অনাহিত বস্তু একটা আহিত বস্তুকে আকর্ষণ করে, তাই তো? তাহলে এই বস্তুটা আহিত, আর এখানে এই একটা বস্তু এ আহিত কিনা আমি জানবো কি করে? আমি যদি কাছাকাছি নিয়ে যাই, তুমি বলবে আকর্ষণ করছে, তাহলে বলবে আহিত। কিন্তু এটা তো বিপরীত জাতীয় আধানেও তো আহিত হতে পারে, তাহলেও তো আকর্ষণ করবে। তাহলে সেই জন্য বলছে অনাহিত বা আহিত দুজনকেই যেহেতু আকর্ষণ করে, সেই জন্য আমরা বুঝতে পারি না যে এটা আহিত না অনাহিত। কিন্তু যদি বিকর্ষণ করে তাহলে অবশ্যই আহিত হতে হবে। ঠিক একই রকম ভাবে চুম্বক, একটা পদার্থ চুম্বক আর একটা পদার্থ যদি চুম্বক পদার্থ হয়, ঠিক আছে, তাহলেও তো তাকে আকর্ষণ করবে। কিন্তু যদি দুটোই চুম্বক হয়, সমমেরু হলে বিকর্ষণ করবে আর বিপরীত মেরু হলে আকর্ষণ করবে। তাহলে যদি বিকর্ষণ করে তাহলেই জানবে যে ওই পদার্থটাও চুম্বক, দুটোই চুম্বক হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি তোমাদেরকে একটা এক্সপেরিমেন্ট যেটা বলবো, যে ধরো এই একটা দণ্ড চুম্বক এন এবং এস, তাহলে এখানে আর একটা দণ্ড চুম্বক চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখলাম এন এবং এস, তখন কি হবে? এই চুম্বক দুটো বিকর্ষণ করবে, ঠিক আছে। তাহলে এইটাকে যদি আমি বাধাহীন ভাবে ঝুলিয়ে দিই, দিয়ে যদি দণ্ড চুম্বকটাকে কাছে নিয়ে যাই, তখন কি হবে? এ বিক্ষিপ্ত হয়ে যাবে, সরে যাবে, তাই তো? তাহলে এই যে সরে যাচ্ছে, তার মানে তুমি বুঝবে স্পর্শ করাচ্ছ না, কিন্তু এর ক্ষেত্রের মধ্যে নিয়ে যাচ্ছ, অমনি দেখছে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই চুম্বক এই চুম্বকটাকে প্রভাবিত করছে, ঠিক আছে। তাহলে এই ঘটনা থেকে আমরা তড়িৎ প্রবাহ যদি পাঠাই, তখনও দেখবো একটা চুম্বক বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তাহলে আমরা এক্ষুনি কি করলাম, যে একটা চুম্বক আর একটা চুম্বককে বিক্ষিপ্ত করতে পারে। আবার একই ঘটনা যদি একটা তড়িৎ প্রবাহ যুক্ত পরিবাহী করতে পারে, তাহলে আমরা কি ভাবতে পারি? যে ওই পরিবাহীটা তার চারপাশে নিশ্চয়ই চুম্বক ক্ষেত্র সৃষ্টি করেছে। কারণ আমরা তো এটা জানলাম যে একটা চুম্বক আর একটা চুম্বককে প্রভাবিত করে। তাহলে একটা চুম্বক যদি কোনো পরিবাহী দ্বারা প্রভাবিত হয়, তাহলে অবশ্যই আমরা এই সিদ্ধান্ত নিয়ে আসতে পারি যে পরিবাহীটাও নিশ্চয়ই চুম্বক ক্ষেত্র সৃষ্টি করেছে, তাই তো সে প্রভাবিত হয়েছে, তাই না? তাহলে সেটা বিজ্ঞানী ওরস্টেড একটা পরীক্ষার মাধ্যমে দেখিয়েছে যে তার কোনো পরিবাহী তার চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে। সেই পরীক্ষাটাই আমরা একটু দেখব। আচ্ছা, এখানে একটা এক্সপেরিমেন্ট তোমাদের দেখাচ্ছি, ওরস্টেডের পরীক্ষা। বিজ্ঞানী ওরস্টেড, ইনি হচ্ছে বিজ্ঞানী ওরস্টেড, তিনি একটা পরীক্ষা করেছিলেন। পরীক্ষাটা উনি যেটা করেছিলেন সেই রকমই একটা ডেমো এখানে দেখানো আছে আর কি। এই পরীক্ষাটা ঠিক কিরকম দেখো, এই যে এখানে অ্যারেঞ্জমেন্টটা প্রথমে বুঝে নাও। এইটা হচ্ছে একটা পরিবাহী তার, এইটা পুরোটা, কিন্তু আমার এইটুকু অংশে এই যে দুটো কার্ড বক্স আছে, এই কার্ড বক্সের মাঝে একটা চুম্বক শলাকা, আমি যেটা চুম্বক বলছিলাম এখানে সেটা চুম্বক শলাকা রাখা আছে। চুম্বক শলাকাটাও এক ধরনের চুম্বক, যার একদিকটা এই লাল দিকটা হচ্ছে এন আর কালো দিকটা এস, বা দুটো উল্টো হতে পারে, ঠিক আছে। এটা এন এস কে প্রকাশ করেছে আর কি, নর্থ পোল আর সাউথ পোল। এটা একটা ব্যাটারি, এটা একটা ব্যাটারি যে তড়িৎ প্রবাহ দেবে। আর এইটা কি না, এইটা হচ্ছে ঠিক যেরকম তোমাদের পাখার রেগুলেটর, যার সাহায্যে ভোল্টেজ বাড়ানো কমানো যায়, বা না পাখার স্পিড কমানো বাড়ানো যায়, সেই রকম এটাকে রিওস্ট্যাট বলা হয়, রিওস্ট্যাট, যেটার সাহায্যে তড়িৎ প্রবাহমাত্রাটা বাড়ানো কমানো হয়, ঠিক আছে। আর এই যন্ত্রটা কি, এই যন্ত্রটা হচ্ছে কমিউটেটর বলা হয়, তোমরা জানবে পরে। কমিউটেটর, কমিউটেটর কি না, কমিউটেটর হচ্ছে এমন একটা সিস্টেম যার সাহায্যে ব্যাটারির অভিমুখের পরিবর্তন না করে তড়িৎ প্রবাহের অভিমুখটা পরিবর্তন করা যায় কোন একটা বর্তনীতে। এই যে বর্তনী, সেই বর্তনীতে এইটা হচ্ছে তোমার প্লাস আর এটা হয়তো মাইনাস, তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে তড়িৎ প্রবাহ হয়। কিন্তু এক্ষেত্রে এই কমিউটেটরটাকে চেঞ্জ করে, মানে
ঘুরিয়ে দিলেই তড়িৎ প্রবাহের অভিমুখটা পাল্টে যাবে। ঠিক আছে, আর এইটা তোমার এখানে এখন অবশ্য সুইচ হিসাবে কাজ করছে, সুইচ হিসাবে। ঠিক আছে, এখন এটা অফ পজিশনে আছে, ঘুরিয়ে দিলেই অন পজিশনে হয়ে যাবে, থেকে যাবে দুটো এইটা। ঠিক আছে, তাহলে দেখো এখন এক্সপেরিমেন্টে আমি যেটা বলতে চাইছি, কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, আর সেই চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় বলেই একটা চুম্বক শলাকা, এই চুম্বক শলাকা কি হচ্ছে, বিক্ষিপ্ত হবে। তাহলে চুম্বক শলাকাকে বিক্ষিপ্ত করতে পারে একটা চুম্বক ক্ষেত্রই। তাহলে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় বলেই চুম্বক শলাকাটা বিক্ষিপ্ত হয়, এটা আগে বুঝবে। ঠিক আছে, সেইটাই ওর পরীক্ষা করে দেখিয়েছিলাম। ঠিক আছে, তাহলে সেই পরীক্ষাটা ঠিক কিরকম দেখো। তো এখন এখানেই ব্যাটারির মধ্যে, ব্যাটারির সাহায্যে যুক্ত করা আছে এবং এইটা ঘুরিয়ে দিলেই তড়িৎ প্রবাহ এর মধ্য দিয়ে হবে। ঠিক আছে, এখন দেখো এ আর বি তড়িৎ প্রবাহ কোন দিকে হচ্ছে লক্ষ্য রাখো। এখানে ভি ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত করেছে, এইখানে কে হচ্ছে সুইচ, আর এটা হচ্ছে রিওস্ট্যাট, যেটা আমি বলছিলাম একটু আগে। এবারে এদিকটা এন মেরু আর এদিকটা এস মেরু। ঠিক আছে, এখন কিভাবে আছে, উত্তর দক্ষিণ বরাবর আছে। হ্যাঁ, এবারে কি হচ্ছে, না সুইচটাকে ঘুরিয়ে দিচ্ছে। তো সুইচটাকে যখনই ঘুরিয়ে দিবে দেখো বি থেকে এ এর দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, বি থেকে এ এর দিকে। চুম্বক শলাকা দেখো বিক্ষিপ্ত হচ্ছে, তাই না, চুম্বক শলাকার বিক্ষিপ্ত হচ্ছে। তার মানে চুম্বক শলাকাটা যে বিক্ষিপ্ত হচ্ছে, নিশ্চয়ই এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে বলে। আচ্ছা, এখানে তোমার আরেকটা ঘটনা ঘটানো হলো যে প্রথমে চুম্বক শলাকাটা নিচে ছিল, এই যে এক্সপেরিমেন্ট আমি যেটা করলাম এখানে যেটা দেখানো হলো, চুম্বক শলাকাটা দেখো নিচে ছিল, তাই না, নিচে ছিল। তার জন্য বিক্ষেপটা কোন দিকে হচ্ছে, এইদিকে, মানে তোমার দিকে, তোমরা যেদিকে দেখছো সেই দিকে আসছে। ঠিক আছে, আবার যখনই এই চুম্বক শলাকাটাকে উপরে রাখা হয়েছে এই পরিমাণ, হ্যাঁ কে, চুম্বক শলাকা ঘুরছে না, চুম্বক শলাকাটা বিক্ষিপ্ত হচ্ছে, মানে এরকম ছিল অনুমি যখন তড়িৎ প্রবাহ পাঠানো হয়নি। দেখো তার অবস্থাটা কিরকম, যখন তড়িৎ প্রবাহ পাঠানো হয়নি তখন এরকম পরিবাহীর সঙ্গে সমান্তরাল একই দিকে আছে। ঠিক আছে, এবারে যখনই তড়িৎ প্রবাহ পাঠাচ্ছে তখনই দেখো চুম্বক শলাকাটা এই যে বিক্ষিপ্ত হয়ে গেছে, মানে এরকম ঘুরে গেছে, এরকম ঘুরে গেল। তাহলে এই চুম্বক শলাকাকে ঘুরালো কি, নিশ্চয়ই আর একটা কোনো চুম্বক। তো এখানে তো আর কোনো চুম্বক নেই, কি করানো হয়েছে, না পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠানো হয়েছে। তো তার জন্য নিশ্চয়ই চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, তাই তাকে প্রভাবিত করেছে। ঠিক আছে, এবারে এই একই এক্সপেরিমেন্ট, মানে একই ঘটনা, এটা কি করা হলো, এর উপরে রেখে দিয়েছে পরিবাহীটাকে, এইরকম ভাবে চুম্বক শলাকাটাকে উপরে রেখে দিয়েছে। দিয়ে তখন যখন তড়িৎ প্রবাহ পাঠানো হচ্ছে, এক্ষেত্রে যখন তড়িৎ প্রবাহ পাঠানো হচ্ছে তখন দেখো কি ঘটনা ঘটছে, তখন বিক্ষেপটা দেখো ঠিক উল্টো দিকে, না আগে যেদিকে ঘুরানো হয়েছিল তার উল্টো দিকে হয়েছে। ঠিক আছে, তাহলে এইটা কেন হচ্ছে সেটা আমি পরের দিন বলবো। তো এইটা হচ্ছে তোমার বিজ্ঞানী ওরস্টেডের পরীক্ষা, যেই পরীক্ষার সাহায্যে তোমার প্রমাণিত হয় কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে তার চারপাশে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। ঠিক আছে, এবারে এখানে চুম্বক শলাকার যে বিক্ষেপের নেচারটা, মানে তার আচরণটা, বিক্ষেপের আচরণ, সেটা কি কি হচ্ছে সেটা দেখো। যেটা বললে এক্ষুনি এখানে দেখালাম যে চুম্বক শলাকা যদি পরিবাহীর নিচে থাকে তখন বিক্ষেপ যেদিকে হবে, চুম্বক শলাকা পরিবাহীর উপরে থাকলে বিক্ষেপ বিপরীত দিকে হবে। চুম্বক শলাকা নিচে আছে, তড়িৎ প্রবাহ যেদিকে হচ্ছে, ধরো এ থেকে বিতে দেখানো হলো, এটা যদি বি থেকে এতে দেখানো করা হয় তখন বিক্ষেপটা উল্টে যাবে। ঠিক আছে, তড়িৎ প্রবাহের মান যত বেশি হবে বিক্ষেপের মান তত বেশি হবে। ঠিক আছে, তাহলে এইরকম ভাবে তোমার চুম্বক শলাকা প্রভাবিত হয় চুম্বক ক্ষেত্র দ্বারা। ঠিক আছে, তাহলে এইটুকুটাই শুধু পড়ে আসে, এই ঘটনাটিকে একটু দিলাম। এর পরের দিন এর কেন, কোন দিকে বিক্ষিপ্ত হচ্ছে, মানে কেন বিক্ষিপ্ত হচ্ছে এবং কোন দিকে বিক্ষিপ্ত হচ্ছে সেটা আমরা সূত্রের সাহায্যে জানবো।